হ্যালো ভিউয়ার্স, ইনোভেটিভ ওয়ার্ল্ড চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা জৈব রসায়ন অর্গানিক কেমিস্ট্রি এই চ্যাপ্টারটি সম্বন্ধে জানব। প্রথমে আমরা জৈব রসায়নের একটি প্রাথমিক ধারণা সম্বন্ধে আলোচনা করছি। আমরা প্রাত্যহিক জীবনে বিভিন্ন জিনিস ব্যবহার করি, সেগুলোর কতগুলো ধাতু দিয়ে তৈরি, আবার কতগুলো মাটি বা কাঁচ দিয়ে তৈরি, এবং অন্যান্য বিভিন্ন পদার্থ, উদ্ভিজ্জ এবং প্রাণীজ পদার্থ আমরা ব্যবহার করি। দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসগুলি কি কি হতে পারে? আমরা যেমন একদিকে খাদ্যদ্রব্য বিভিন্ন ইউজ করি, তেমনি পেপার, বই, ওষুধপত্র, অন্যান্য বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকি। তাদের মধ্যে কতগুলো উদ্ভিজ্জ পদার্থ এবং কতগুলো প্রাণীজ পদার্থ। উদ্ভিজ্জ পদার্থ কতগুলো? চিনি, স্টার্চ, গ্লুকোজ, অ্যালকোহল ইত্যাদি আমরা উদ্ভিজ্জ পদার্থ পাই। তেমনি প্রাণীজ বিভিন্ন পদার্থ, চর্বি, প্রোটিন, এগুলো আমরা পেয়ে থাকি। এখন এই প্রাণীজ এবং উদ্ভিজ্জ জগৎ থেকে প্রাপ্ত যে যৌগগুলো, সেগুলো হচ্ছে জৈব যৌগ। আবার নিষ্প্রাণ খনিজ পদার্থ থেকে যে বস্তুগুলি প্রাপ্ত হয় সেগুলোকে আমরা অজৈব পদার্থ বলি। তাহলে আমাদের যে পাঠ্য বিষয় আজকে সেটি হচ্ছে জৈব যৌগ, অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত যে যৌগগুলো সেগুলো হচ্ছে জৈব যৌগ। তাহলে আমরা কি বলতে পারি? উদ্ভিদ এবং প্রাণী থেকে প্রাপ্ত যৌগগুলি, এগুলো হচ্ছে কি জৈব যৌগ। তেমনিভাবে কি বলেছি, নিষ্প্রাণ খনিজ পদার্থ থেকে যেগুলি প্রাপ্ত হয় সেগুলো হচ্ছে অজৈব যৌগ। আমাদের পাঠ্য আজকে জৈব যৌগ হিসেবে জৈব যৌগ এটি সম্বন্ধে জানব। তাহলে 1784 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যাভোসিয়ার দেখান যে তিনি তার বিভিন্ন দহন বিশ্লেষণ প্রক্রিয়ায় বিভিন্ন যৌগ বিশ্লেষণ করে প্রমাণ করেন যে উদ্ভিজ্জ এবং প্রাণীজ পদার্থ থেকে যে সকল যৌগ প্রাপ্ত করেন তাদের প্রত্যেকটির মেন উপাদান হচ্ছে কার্বন। তাহলে কি বলতে পারি? ল্যাভোসিয়ার তার দহন বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে যে বিভিন্ন জৈব যৌগগুলি বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হন যে বিভিন্ন উদ্ভিজ্জ এবং প্রাণীজ যৌগগুলি কোন পদার্থ দ্বারা তৈরি, যে পদার্থ দ্বারা তৈরি তার প্রধান উপাদান হচ্ছে কার্বন। অর্থাৎ জৈব যৌগের প্রধান উপাদান কি? কার্বন। তাহলে লিখতে পারি জৈব যৌগের প্রধান উপাদান হচ্ছে কি? কার্বন সি। তাহলে জৈব যৌগের প্রধান উপাদান হচ্ছে কার্বন। এছাড়া জৈব যৌগের মধ্যে অন্যান্য বিভিন্ন উপাদানগুলো যুক্ত থাকে। অন্যান্য উপাদান কি কি যুক্ত থাকে? অন্যান্য উপাদান কিছু যুক্ত থাকে। এই কার্বনের সাথে অন্যান্য উপাদান যুক্ত থাকে। অন্যান্য উপাদানগুলি হচ্ছে হাইড্রোজেন যুক্ত থাকতে পারে, অক্সিজেন যুক্ত থাকতে পারে, সালফার যুক্ত থাকতে পারে, নাইট্রোজেন যুক্ত থাকতে পারে, ক্লোরিন যুক্ত থাকতে পারে মানে হ্যালোজেন, এবং ফসফরাস ইত্যাদি অন্যান্য এই উপাদানগুলিও নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে থাকে, যুক্ত হয়ে বিভিন্ন যৌগিক পদার্থ গঠন করে, বিভিন্ন জৈব যৌগ গঠন করে। তাহলে জৈব যৌগের প্রধান উপাদান কি? কার্বন। এছাড়াও অন্যান্য উপাদান হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, হ্যালোজেন এবং ফসফরাস এগুলো যুক্ত হয়ে কি করে? বিভিন্ন যৌগ নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ গঠন করে থাকে। তাহলে জৈব যৌগ কোনগুলো? জৈব যৌগ হচ্ছে কি উদ্ভিদ এবং প্রাণীজ পদার্থ থেকে প্রাপ্ত পদার্থগুলি হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগের প্রধান উপাদান হচ্ছে কার্বন, অন্যান্য উপাদান হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, ক্লোরিন, ফসফরাস ইত্যাদি থাকে। এখন যেটি পূর্ব প্রাণ শক্তি তত্ত্ব, এটি একটি জৈব যৌগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধারণা, ভাইটাল ফোর্স থিওরি বলা হয়। 1815 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্জেলিয়াসের ধারণা অনুযায়ী তিনি কি ধারণা করেন যে কিছু রহস্যময় শক্তি বা অজ্ঞাত প্রাণশক্তি ছাড়া জৈব যৌগ প্রস্তুত সম্ভব নয়। অর্থাৎ বার্জেলিয়াস কি বলেন? কিছু রহস্যময় শক্তি বা অজ্ঞাত প্রাণশক্তি ব্যতিরেকে জৈব যৌগ প্রস্তুত সম্ভব নয়। এই রহস্যময় শক্তিকেই তিনি নাম দিয়েছেন ভাইটাল ফোর্স বা প্রাণশক্তি। তাহলে কি কিছু রহস্যময় শক্তি বা অজ্ঞাত প্রাণশক্তি থেকে জৈব যৌগগুলো উৎপন্ন হয়। তাহলে জৈব যৌগ কোথা থেকে উৎপন্ন হয়? অজ্ঞাত প্রাণশক্তি থেকে। অজ্ঞাত
প্রাণ শক্তি। তাহলে অজ্ঞাত প্রাণ শক্তি বা রহস্যময় শক্তি থেকে জৈব যৌগগুলো উৎপন্ন হয়। এছাড়া এই প্রাণ শক্তি ব্যতি রেখে আমরা কি এই জৈব যৌগগুলো প্রস্তুত করতে পারবো না। তিনি এই ধারণাটা দিয়ে দেন। প্রাণশক্তি কৃত্রিম উপায়ে সৃষ্টি হয় না, সেই জন্য পরীক্ষাগারে কৃত্রিমভাবে জৈব যৌগ প্রস্তুত সম্ভব নয়। তাহলে তার তত্ত্বের মূল কথা কী ছিল? তিনি বলেছিলেন প্রাণশক্তি তত্ত্ব অনুসারে নির্দিষ্ট রহস্যময় শক্তি বা অজ্ঞাত প্রাণশক্তি থেকে জৈব যৌগগুলো উৎপন্ন হয়। অর্থাৎ এই প্রাণশক্তি ব্যতি রেখে অর্থাৎ বাদ দিয়ে কোনো জৈব যৌগ কৃত্রিমভাবে সংশ্লেষ বা তৈরি করা সম্ভব নয়। তিনি এটি বলেছিলেন। এটি হচ্ছে প্রাণশক্তি তত্ত্ব বা ভাইটাল ফোর্স থিওরি বলা হয়। কিন্তু এই ধারণার বিপুল পরিবর্তন ঘটে কখন বলছি সেটি। ইউরিয়া আমরা জানি স্তন্যপায়ী প্রাণীর মূত্রে পাওয়া যায়। এটি এক প্রকার জৈব যৌগ। আমরা জানি কৃত্রিমভাবে এটি প্রস্তুত সম্ভব নয়, ধারণা ছিল এটাই। তাহলে কি, যেহেতু এটি জৈব যৌগ, ইউরিয়া মানব শরীরে পাওয়া যায়, মূত্রের মাধ্যমে ইউরিয়া পাওয়া যায়, সেক্ষেত্রে ইউরিয়া একটি জৈব যৌগ পদার্থ এবং এটিকে কৃত্রিমভাবে সংশ্লেষ সম্ভব নয়, প্রাণশক্তি তত্ত্ব অনুযায়ী আমরা বলতে পারি। কিন্তু এই ধারণারই পরিবর্তন ঘটে যখন জার্মান বিজ্ঞানী ভোলহার কৃত্রিমভাবে ইউরিয়া প্রস্তুত করে দেখান। তখনই তাহলে কি, পরীক্ষাগারে প্রথম অজৈব পদার্থ থেকে উৎপন্ন জৈব যৌগটি হচ্ছে ইউরিয়া। সেজন্য এই ভোলার সংশ্লেষণ পদ্ধতিটি ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। তাহলে কি এটি পড়ব আমরা, ভোলারের সংশ্লেষণ, অর্থাৎ কি ভোলারের সংশ্লেষণ। বিজ্ঞানী ভোলার 1828 খ্রিস্টাব্দে তিনি দুটি অজৈব পদার্থ থেকে জৈব যৌগ ইউরিয়া প্রস্তুত করেন। তাহলে এটি এই জায়গায় গুরুত্বপূর্ণ। আগে মনে করা হতো যে জৈব যৌগ কৃত্রিম উপায়ে প্রস্তুত সম্ভব নয়, পরীক্ষাগারে সম্ভব নয়, অর্থাৎ জৈব যৌগ প্রস্তুত করতে জৈব যৌগই অজ্ঞাত প্রাণশক্তি লাগবে। কিন্তু অজৈব পদার্থ থেকে এই প্রথম বিজ্ঞানী ভোলার কি করেন, জৈব যৌগ ইউরিয়া সংশ্লেষ করেন। এজন্য এটি গুরুত্বপূর্ণ। তাহলে এটি তিনি কি করেন, তিনি অ্যামোনিয়াম সালফেট এবং পটাশিয়াম সায়ানেটকে একত্রে উত্তপ্ত করে একটি যৌগ ইউরিয়া প্রস্তুত করেন। বিক্রিয়াটি দুটি ধাপে সংঘটিত হয়। তিনি কি করেন, অ্যামোনিয়াম সালফেট, বিক্রিয়াটি লিখছি NH4 অ্যামোনিয়াম সালফেট। এটির নাম কি? এটির নাম হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। আরেকটি কি পদার্থ নেন, দুটি অজৈব পদার্থ, এগুলো অজৈব পদার্থ। আরেকটি হচ্ছে পটাশিয়াম সায়ানেট। পটাশিয়াম সায়ানেট, এই দুটি অজৈব যৌগকে তিনি কি করেন, উত্তপ্ত করেন। হিট, এটা হিটের চিহ্ন ডেল্টা। উত্তপ্ত করে কি উৎপন্ন হয়, এটির বিক্রিয়াটি যদি লক্ষ্য করো তাহলে দেখা যাবে তাহলে এ দুটো যুক্ত হয়ে 2 মোল কি উৎপন্ন করবে, অ্যামোনিয়াম সায়ানেট। 2NH4CnO প্লাস কি হয়ে যাবে, K2SO4। তাহলে বিজ্ঞানী ভোলার কি করেন, দুটি অজৈব পদার্থ অ্যামোনিয়াম সালফেট এবং পটাশিয়াম সায়ানেট, এই দুটোকে উত্তপ্ত করে একটি যৌগ পান অ্যামোনিয়াম সায়ানেট। এটার নাম কি, অ্যামোনিয়াম সায়ানেট। এবং পটাশিয়াম সালফেট উৎপন্ন হয়, পটাশিয়াম সালফেট উৎপন্ন হয়। তাহলে এই যে যৌগটি, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ, এই যৌগটি হচ্ছে গুরুত্বপূর্ণ। এই যৌগটি দ্বিতীয় ধাপে, বিক্রিয়ার দ্বিতীয় ধাপে কি হয়, NH4CnO, দ্বিতীয় ধাপে এটি কি হয়ে যায়, যখন হিট করা হয় তাপে এটি পারমাণবিক পুনর্বিন্যাস, অর্থাৎ পরমাণুগুলি নতুনভাবে সজ্জিত হয়ে, যদি একটু লক্ষ্য করে দেখতে পাবে কিভাবে গঠিত হচ্ছে। এটি কি হচ্ছে, পরমাণুগুলি নতুনভাবে সজ্জিত হচ্ছে, অর্থাৎ CO-টা আগে লিখছি, CO কি হচ্ছে, NH2
NH2 N2 দুটো হাইড্রোজেন চারটে অর্থাৎ NH2 এটা হচ্ছে ইউরিয়া, এই যৌগটি উৎপন্ন করছে। তাহলে কি এটি পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া। কোন বিক্রিয়ার মাধ্যমে? পারমাণবিক পুনর্বিন্যাস। পারমাণবিক পুনর্বিন্যাস। ভোলার সংশ্লেষণ ইম্পর্টেন্ট। তাহলে অ্যামোনিয়াম কি হচ্ছে? তাহলে অ্যামোনিয়াম সায়ানাইড উত্তপ্ত অবস্থায় কি হচ্ছে? এদের পরমাণুগুলি নতুনভাবে সজ্জিত হচ্ছে, অর্থাৎ পারমাণবিক পুনর্বিন্যাস প্রক্রিয়ায় এই ইউরিয়া উৎপন্ন করছে। এই ইউরিয়াকে অন্যভাবেও লেখা যায়, এটিকে এভাবেও লেখা যায় NH2CONH2, এভাবেও লেখা যেতে পারে 2CONH2। তিনভাবেই লেখা যেতে পারে ইউরিয়াকে, যে কোনোভাবে লেখা যেতে পারে, সবগুলো হচ্ছে ইউরিয়ার সংকেত। তাহলে ভোলারের সংশ্লেষণ কি? অ্যামোনিয়াম সালফেট এবং পটাশিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে একটি যৌগ উৎপন্ন করা হয় অ্যামোনিয়াম সায়ানাইড। এই অ্যামোনিয়াম সায়ানাইড যৌগটি দ্বিতীয় ধাপে উত্তপ্ত অবস্থায় পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া সম্পন্ন করে কি উৎপন্ন করে? ইউরিয়া। এটি হচ্ছে জৈব যৌগ। তাহলে এটি কি? জৈব যৌগ। এটি একটি জৈব যৌগ, যেটি কোথা থেকে উৎপন্ন হয়েছে? দুটি অজৈব যৌগ থেকে উৎপন্ন হয়েছে, দুটি অজৈব যৌগ থেকে উৎপন্ন হয়েছে। তাহলে ভোলার সংশ্লেষণ, আবার বলছি, বিজ্ঞানী ভোলার কি করেন? অ্যামোনিয়াম সালফেট এবং পটাশিয়াম সায়ানাইড এই দুটি অজৈব পদার্থকে উত্তপ্ত করে অ্যামোনিয়াম সায়ানাইড নামে একটি যৌগ উৎপন্ন করেন। এই অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত অবস্থায় এটি কি? পারমাণবিক পুনর্বিন্যাস বিক্রিয়া সম্পন্ন করে ইউরিয়া উৎপন্ন করে CONH2। সংকেত এবং নাম সবগুলো ভালো করে করব এবং মনে রাখবো। তাহলে এর জন্যই এটি ইম্পর্টেন্ট, কারণ এটি প্রথম অজৈব যৌগ থেকে প্রস্তুত প্রথম জৈব যৌগ। যেটা আগে ধারণা ছিল যে জৈব যৌগ প্রস্তুত করতে প্রাণশক্তিরই প্রয়োজন হবে, অজৈব যৌগ থেকে সম্ভব নয়। কিন্তু বিজ্ঞানী ভোলার প্রমাণ করেন যে অজৈব যৌগ থেকেও জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব। এর জন্য এটি গুরুত্বপূর্ণ। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এর থেকে বিভিন্ন প্রশ্ন আসে। কীরকম প্রশ্ন আসে? যে প্রাণশক্তির সাহায্য ছাড়া কিভাবে জৈব যৌগ প্রস্তুত সম্ভব। তাহলে এটি একটি উদাহরণ। 2 নম্বর, ভোলারের সংশ্লেষণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। তখন এটি দিতে হবে 2 নম্বর থাকে, বা ভোলার সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন বিক্রিয়া সংঘটিত হয়? পারমাণবিক পুনর্বিন্যাস। বা ভোলারের সংশ্লেষণ বিক্রিয়ায় কোন পদার্থটি ব্যবহৃত হয়েছিল? অর্থাৎ অ্যামোনিয়াম সায়ানাইডকে আলটিমেটলি উত্তপ্ত করা হয়েছিল ইউরিয়া। উৎপন্ন ইউরিয়া যৌগটির সংকেত কী? এরকম বিভিন্ন প্রশ্ন আসে। আশা করি এই প্রশ্নটির সবগুলোর উত্তর এটা পড়লেই তোমরা দিতে পারবে। তাহলে ভোলারের সংশ্লেষণ থেকে আমরা বলতে পারি কি? প্রাণশক্তির সাহায্য ছাড়াও জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব। এরপরে আরও অনেক উদাহরণ রয়েছে, যেটাতে দেখা যায় বিভিন্ন অজৈব যৌগ থেকে পরীক্ষাগারে জৈব যৌগ উৎপন্ন করা সম্ভব হয়েছে। তার জন্য বিজ্ঞানী কোলবে কি পরীক্ষা করেন? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো পরীক্ষাগারে মিশিয়ে কি জৈব যৌগ উৎপন্ন করেন? অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। এই জৈব যৌগটি তৈরি করেন অ্যাসিটিক অ্যাসিড। তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলোর সাহায্যে পরীক্ষাগারে তিনি অ্যাসিটিক অ্যাসিড এই জৈব যৌগটি উৎপন্ন করেন বিজ্ঞানী কোলবে। পরবর্তীতে আরও 1856 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্থেলো কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে, বিজ্ঞানী বার্থেলট কি করেন? কার্বন এবং হাইড্রোজেন এর সমন্বয়ে কি CH4 অর্থাৎ মিথেন এই জৈব যৌগটি কৃত্রিমভাবে তৈরি করেন। তাহলে আমাদের কি আগের যে ধারণা ছিল যে প্রাণশক্তি ব্যতি রেখে আমরা কি জৈব যৌগ প্রস্তুত করতে পারবো না, সেই ধারণাটি কি চেঞ্জ হয় কি ভোলার যেটা প্রমাণ করে দেন যে অজৈব যৌগ থেকেও জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব। তেমনইভাবে বিজ্ঞানী কোলবে, বার্থেলো এরাও প্রমাণ করেন যে কি অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত সম্ভব। তাহলে এটি গেল প্রথম পার্ট। পরের পার্টে জৈব যৌগের সংজ্ঞা, উদাহরণ এবং জৈব যৌগের বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করব। থ্যাংক ইউ।